আচ্ছা, তাহলে শুরু করা যাক। হ্যাঁ, আজকে থেকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে বেসিক্যালি ইকুইলিব্রিয়াম ইলেকট্রোকেমিস্ট্রি। মানে ইকুইলিব্রিয়াম ইলেকট্রোকেমিস্ট্রি বলতে এক্স্যাক্টলি কি বোঝায়, আহ, এটা আমি ক্লিয়ার করছি কেন ইকুইলিব্রিয়াম কথাটা বলছি। এই সমস্ত জিনিসগুলো ইলেকট্রোকেমিস্ট্রির কি কি রকম ব্রাঞ্চ হতে পারে, আমরা কতটুকু পড়েছি বা আদৌ কি পড়িনি কিনা, এই জিনিসগুলো একটু ক্লিয়ার করে নিই আজকে। এর সাথে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এই ধরনের যে কোনো একটা সাবজেক্ট, মানে ইকুইলিব্রিয়াম ইলেকট্রোকেমিস্ট্রির মতন কোনো একটা জিনিস, এটার সাথে থার্মোডিনামিক্সের একটা খুব ইম্পর্ট্যান্ট রিলেশনশিপ আছে। বেসিক্যালি থার্মোডিনামিক্স ছাড়া ইকুইলিব্রিয়াম ইলেকট্রোকেমিস্ট্রি পড়া যায় না। একভাবে এটাও বলা যেতে পারে যে ইকুইলিব্রিয়াম ইলেকট্রোকেমিস্ট্রির কে এই এন্টায়ার বিষয়বস্তুটাকে থার্মোডিনামিক্সের একটা অ্যাপ্লিকেশন হিসেবে দেখা যেতে পারে। হুম, থার্মোডিনামিক্সের একটা খুব ইম্পর্ট্যান্ট অ্যাপ্লিকেশন হিসেবে ইকুইলিব্রিয়াম ইলেকট্রোকেমিস্ট্রিকে কনসিডার করা যেতে পারে। তো এই কনসিডারেশনের জায়গা থেকে আমরা ব্যাপারটা শুরু করি। ফার্স্ট অফ অল লক্ষ্য করো, এই ইকুইলিব্রিয়াম ইলেকট্রোকেমিস্ট্রি এটার শুরু বেসিক্যালি একটা খুব অদ্ভুত জায়গা থেকে। সেটা হচ্ছে যে ইকুইলিব্রিয়াম ইলেকট্রোকেমিস্ট্রি এমন একটা জিনিস, বা ইন জেনারেল ইলেকট্রোকেমিস্ট্রি এমন একটা জিনিস যেটা শুরু হয়েছে অদ্ভুতভাবে বায়োলজি থেকে। কিরকম ভাবে, সেটাও খুব মজার। সেটা হচ্ছে দেখা যায় লুইগি গ্যালভানি বলে এক ভদ্রলোক, ইটালিয়ান এক ভদ্রলোক, যার নামে পরবর্তীকালে আমরা গ্যালভানিক সেলের কথা বলি। এই গ্যালভানি 1791 সালে, হুম, যেটা করছিলেন, তিনি ব্যাঙ, তাকে কেটে তার ডিসেকশন করছিলেন। তিনি একজন বায়োলজিস্ট ছিলেন। ইনি এই ব্যাঙ ডিসেকশন করতে গিয়ে খুব অদ্ভুত জিনিস একটা লক্ষ্য করেন। সেটা হচ্ছে যে এটাকে কাটার পরে, হুম, যখন এই ধরনের আহ, মানে ব্যাঙের যে ইন্টারনাল অর্গ্যান গুলো, হুম, দেখা যাচ্ছিল যে সেই ইন্টারনাল অর্গ্যান গুলোর সাথে যখন তার সেই মেটালের তৈরি যে জিনিসটা দিয়ে উনি কাটছিলেন, যাকে আমরা ইংরেজিতে বলি স্ক্যালপেল, হ্যাঁ, সেইটা দিয়ে যখন উনি কাটছিলেন দেখা গেল যে ওই কাটার পরে কিছু কিছু নার্ভ, হ্যাঁ, যখন অলরেডি একটা মৃত ব্যাঙ, কিছু কিছু নার্ভ তোমার ওই হঠাৎ করে নড়তে শুরু করে। মানে সেই নার্ভগুলোর মধ্যে কোথাও এমন কিছু একটা ঘটনা ঘটে, যে ঘটনার ফলে একটা মৃত ব্যাঙের নার্ভের মধ্যে একটু মানে মুভমেন্ট দেখা যায়। তো এই গ্যালভানি বুঝতে পারেননি ইনিশিয়াল কারণটা, যে কেন এই ধরনের মুভমেন্ট একটা মৃত ব্যাঙের নার্ভে দেখা যাচ্ছে। তো এটাকে অনেক পরে বেশ কিছু বছর পরে এটাকে আইডেন্টিফাই করা গেছিল যে ওই যে স্ক্যালপেলের সাথে ওই নার্ভের ঘষার ফলে ওই জায়গাটাতে কোনো এক ধরনের চার্জ ডেভেলপ করেছিল, যে চার্জ থেকে কোনো এক কোনো একটা ইলেকট্রিক্যাল কোনো ফেনোমেনন ঘটেছিল, যার ফলে ওই মোশনটা, ওই মুভমেন্টটা দেখা যায়। এই ইনস্ট্যান্সটা বা এই ঘটনাটাকে ধরে নেওয়া যায় যে প্রথম ইনস্ট্যান্স, প্রথম মানুষের অবজারভেশন, যেখানে কেউ চার্জ ডেভেলপমেন্টের ফলে কোনো এক ধরনের ফেনোমেনন বলো, কোনো এক ধরনের চেঞ্জ বলো, সেটাকে লক্ষ্য করেছিল। এরপরে বেশ অল্প অল্প মানে বছর দশেক পর আরেকজন ইটালিয়ান ভদ্রলোক, তিনিও আজকে দিনে খুব বিখ্যাত। তার মানে সারনেম বলো, তার টাইটেলের সাথে একটা ইউনিট জড়িয়ে গেছে, তার নাম হচ্ছে অ্যালেসান্দ্রো ভোল্টা। যার সারনেম মানে ভোল্টা দিয়ে আমরা এখনকার দিনে পোটেনশিয়াল ডিফারেন্স বা ইএমএফ এর ইউনিটটাকে ভোল্ট বলি। এই অ্যালেসান্দ্রো ভোল্টা পরবর্তীকালে তোমার নানান ধরনের মেমব্রেন, মেমব্রেন আমরা পড়েছি, হ্যাঁ, বিশেষ করে কোলিগেটিভ প্রপার্টি পড়তে গিয়ে নানান ধরনের মেমব্রেনের সাথে অ্যাসোসিয়েটেড এরকম বেশ কিছু মেমব্রেনকে বিভিন্ন সলিউশনে ডুবিয়ে মেটাল প্লেট ব্যবহার করে বেশ কিছু এইরকম ধরনের ইলেকট্রোলিসিস টাইপ অফ ফেনোমেনন স্টাডি করে। তো এরকম 1791 সাল থেকে শুরু করে পরবর্তীতে অ্যালেসান্ড্রো ভোল্টার কাজ হচ্ছে ওই 1800 1801 এরকম সময়তে। এবং এর পরবর্তীকালে আমরা যার সম্বন্ধে অনেক ডিটেইলসেই পড়ে থাকি একদম স্কুল লেভেলে, সেটা হচ্ছে মাইকেল ফ্যারাডে। এই মাইকেল ফ্যারাডের খুব ইম্পর্টেন্ট কাজ ছিল, যেটাকে আমরা ফ্যারাডেজ লজ অফ ইলেকট্রোলিসিস বলি। হ্যাঁ, সেটাও আমরা খানিকটা পড়েছি ইলেকট্রোলাইটিক কন্ডাক্টেন্স পড়তে গিয়ে। এই মাইকেল ফ্যারাডের কাজ হচ্ছে জাস্ট পরে। এবং এই মাইকেল ফ্যারাডে একটা রিলেশনশিপ দেখিয়েছিলেন থ্রু হিজ লস, দেখিয়েছিলেন
যে এই অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি কনজিউমড এবং অ্যামাউন্ট অফ মেটাল প্রডিউসড ডিউ টু ইলেকট্রোলিসিস, এদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে, এদের মধ্যে এক ধরনের কোন একটা লিনিয়ার রিলেশনশিপ এক্সিস্ট করে। মাইকেল ফ্যারাডে এই কাজটা সম্বন্ধেও আমরা জানি। ঠিক এর পরে প্রথম ফুয়েল সেল, যা নিয়ে দেখবে বিভিন্ন জায়গায় এখনো প্রচুর লোকে কাজকর্ম করে, তারা এসে লেকচার টেকচার দেয়। এই প্রচুর ফুয়েল সেল, এই ধরনের কাজ, এটা শুরু কিন্তু এই মাইকেল ফ্যারাডের কাজের জাস্ট পরপর, এবং এই মাইকেল ফ্যারাডের কাজকে অনুসরণ করে এটা বেসিক্যালি 1838 সালে প্রথম। এরপর 1905 সালে আরেক ভদ্রলোক যার নাম জুলিয়াস স্ট্যাফেল, তিনি বিভিন্ন ধরনের এই ইলেকট্রিক কারেন্টের পাসিং, মানে ইলেকট্রিক কারেন্টকে পাস করিয়ে বিভিন্ন ধরনের মেটাল সলিউশনের ওপর ইলেকট্রিক কারেন্টের পাস করলে ইলেকট্রিক কারেন্ট যদি পাঠিয়ে দেওয়া যায় মেটাল মানে মেটালের মোল্টেন স্টেট অথবা এরকম কোনো মেটাল আয়নের সলিউশন, সেই মেটাল আয়নের সলিউশনে কি ধরনের চেঞ্জ হয় এবং ইন্টারফেস মানে কোন জায়গাটা, মানে যে জায়গাটাতে কোনো একটা মেটাল ইলেকট্রোড ডুবে আছে কোনো একটা ইলেকট্রোলাইট সলিউশনের মধ্যে, সেই জায়গাটাতে কি ধরনের পরিবর্তন আসে, এই নিয়ে জুলিয়াস স্টাফেল 1905 সালে প্রচুর কাজ করেছেন, এবং তার ফলস্বরূপ ট্যাফেল ইকুয়েশন বলে নানান রকম এরকম একটা ক্লাস অফ ইকুয়েশনস আছে, যে ইকুয়েশন গুলো সম্বন্ধে আমরা পরবর্তীকালে পড়ব। এরপর 1923 সালে একটা খুব ইম্পর্টেন্ট কাজ হয়, সেটা হচ্ছে রিগার্ডিং ইলেকট্রোলিটিক কন্ডাক্টেন্স, যে কাজটা বেসিক্যালি করা হচ্ছে ডিভাই এবং বুকেলের ইনিশিয়ালি। পরবর্তীকালে তাতে ওন সাগারের মতন লোকরাও পার্টিসিপেট করেন, এবং তোমরা দেখেছো এই ডিভাই বুকেল থিওরি পড়তে গিয়ে যে এই কাজটা এসেন্সিয়ালি কি। তো এরকম ধরো সেই 1700 মানে 91, মানে 18th সেঞ্চুরির একদম শেষ দিক থেকে নিয়ে শুরু করে একটু করে বিভিন্ন জায়গাতে এই রকম ধরনের কোনো ফেনমেনা, যে ফেনমেনাটা রিলেট করে, কানেক্ট করে ইন বিটুইন কেমিস্ট্রি অ্যান্ড ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটির ওপর কেমিস্ট্রির এফেক্ট বলতে পারো, বা এইভাবে বলা যেতে পারে যে ইলেকট্রিসিটি পাস করিয়ে কোনো কেমিক্যাল রিয়াকশন ঘটানো, অথবা কেমিক্যাল রিয়াকশন ঘটার ফলে ইলেকট্রিসিটি জেনারেট হওয়া, তৈরি হওয়া, এই দু ধরনের কাজকে, মানে এই দু ধরনের ঘটনাকেই একসাথে করে দেখার যে সাবজেক্ট, তাকে স্টাডি করার যে সাবজেক্ট, তাকে আমরা ইন জেনারেল ইলেকট্রোকেমিস্ট্রি বলে থাকি। এবং এরকম আমি যদি লিস্ট করতে শুরু করি, এরকম এই লিস্ট এন্ডলেসে, এই লিস্ট চলতে থাকবে। আমি কয়েকটা খুব গুরুত্বপূর্ণ জায়গা একদম শুরু থেকে নিয়ে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ জায়গার কথা বললাম। এই এই লিস্ট কিন্তু এন্ডলেস, এই লিস্ট চলতে থাকবে। এখন ঘটনা হলো যে তাহলে দেখো, এই ইলেকট্রোকেমিস্ট্রি এই গোটা বিষয়বস্তুটার মধ্যে দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট। একটা জিনিস হচ্ছে এরকম যে আমরা ইলেকট্রিক কারেন্ট পাস করিয়ে একটা কেমিক্যাল রিয়াকশন করছি, লাইক ইলেকট্রোলিসিস। লাইসিস কথাটার মানে ভেঙে দেওয়া, হ্যাঁ, লাইসিস কথাটা মানে হচ্ছে টু ব্রেক, টু ডিসইন্টিগ্রেট, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, সেই কেমিক্যাল রিয়াকশনটা থেকে আমি ইলেকট্রিসিটি পাচ্ছি, এটা জাস্ট তার উল্টো দিক। তার মানে এই যে দুটো দিক, এই দুটো দিককেই সাইমালটেনিয়াসলি যে সাবজেক্টটা স্টাডি করে, তাকে আমরা এক কথায় বলি ইলেকট্রোকেমিস্ট্রি। এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ইলেকট্রোকেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট যার ব্যাপ্তিটা, যেটা ছড়িয়ে আছে অনেকটা জায়গা ধরে, যে জিনিসটাকে যদি সঠিকভাবে পড়তে হয়, সেই জিনিসটা করতে গেলে আমাদের অনেকটা জায়গাকে একসাথে ধরতে হয়। এর মধ্যে যেমন থার্মোডিনামিক্সের অ্যাপ্লিকেশন আছে, এই ইলেকট্রোকেমিস্ট্রির আরেকটা দিকের মধ্যে ঠিক একই রকম ভাবে কেমিক্যাল কাইনেটিক্সের অ্যাপ্লিকেশন আছে। কেমিক্যাল কাইনেটিক্সের বেসিক জায়গাটা পড়তে গিয়ে তোমরা দেখেছো কেমিক্যাল কাইনেটিক্সের সাথে অ্যাসোসিয়েটেড যে রিয়াকশন রেট লেখার যে উপায়, রিয়াকশন রেটকে আমরা যেভাবে প্রকাশ করি তাতে রেট কনস্ট্যান্ট অ্যাপিয়ার করে। রেট কনস্ট্যান্টকে কোনো রকম ভাবে যদি আমার রেট কনস্ট্যান্ট কাকে বলে, রেট কনস্ট্যান্ট জিনিসটা কি, তাকে যদি আমার এক্সপ্লেন করতে হয়, রেট কনস্ট্যান্টের এই এক্সপ্লানেশনের সাথে আর্হেনিয়াস ইকুয়েশন জড়িত। এই আর্হেনিয়াস ইকুয়েশনের সাথে আবার টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ রেট কনস্ট্যান্ট জড়িত। সেখান থেকে পরবর্তীকালে নানান রকম থিওরি তৈরি হয়েছে, ট্রানজিশন স্টেট থিওরি, এটসেট্রা এটসেট্রা। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রির একটা দিকের সাথে আবার এই কেমিক্যাল কাইনেটিক্স বলো, রিয়াকশন ডায়নামিক্স বলো, তার একটা যোগাযোগ আছে।
তাহলে কেমিক্যাল কাইনেটিক্স, এই ইলেকট্রোকেমিস্ট্রি ইন জেনারেল একটা খুব বড় সাইজের, একটা খুব বড় ডোমেইনকে কভার করে এরকম একটা সাবজেক্ট। এবং দেখো, প্রথম আমরা মানে অফিসিয়ালি ইলেকট্রোকেমিস্ট্রি বলে কোনো একটা জিনিস পড়ছি, কিন্তু আমি এখনই দেখাচ্ছি যে এই জিনিসটা পড়ার শুরু কিন্তু আমাদের আগেই হয়ে গেছে। আমরা যখনই ইলেকট্রোলাইটিক কন্ডাক্টেন্স পড়েছি, তখনই কিন্তু আমরা ইলেকট্রোকেমিস্ট্রি অ্যাকচুয়ালি পড়তে শুরু করে দিয়েছি। আমরা ইলেকট্রোকেমিস্ট্রির ভেতরে অলরেডি ঢুকে গেছি, হ্যাঁ, কিন্তু আমরা হয়তো আলাদা করে বলিনি, কিন্তু ইলেকট্রোকেমিস্ট্রি আমরা তখন থেকেই পড়ছি। এসেনশিয়ালি আজকের দিনে ইলেকট্রোকেমিস্ট্রিকে আমরা কিভাবে ক্লাসিফাই করি সেটা খুব ইম্পর্টেন্ট। ইলেকট্রোকেমিস্ট্রিকে আমরা কিভাবে ভাগ করি, ইলেকট্রোকেমিস্ট্রির কোন দিকটা কিরকম ভাবে আমরা পড়াশোনা করি, সেই জিনিসটা একটু বুঝে নেওয়া প্রথম দিকে জরুরি। ইন জেনারেল ইলেকট্রোকেমিস্ট্রির দুটো মেইন ব্রাঞ্চ আছে, দুটো মেইন শাখা আছে। একটাকে বলা হয় আয়োনিক্স, একটাকে বলা হয় ইলেকট্রনিক্স। এসেনশিয়ালি আমি দেখবে এই পুরো ক্লাসিফিকেশনটার মধ্যে কয়েকটা জায়গাকে আমি লাল দিয়ে মার্ক করেছি। যে জায়গাগুলো আমরা অলরেডি লাল দিয়ে মার্ক করেছি, সেই জায়গাগুলোর দিকে আমরা খানিক দূর হেঁটে ফেলেছি অলরেডি, হয়তো আমাদের অজান্তে। হয়তো এটা ইলেকট্রোকেমিস্ট্রির পার্ট, সেটা আলাদা করে না জেনেই আমরা এইদিকে হেঁটে ফেলেছি। আয়োনিক্স হচ্ছে সেই পার্ট অফ ইলেকট্রোকেমিস্ট্রি যেটা স্টাডি করে সেই সমস্ত ইন্টারাকশন গুলোকে, সেই সমস্ত ফেনোমেনা গুলোকে, যে ফেনোমেনা গুলো ঘটে কোনো একটা ইলেকট্রোলাইটিক সলিউশনের মধ্যে, অথবা কোনো একটা এরকম পরিস্থিতিতে যেখানে কোনো একটা মোল্টেন স্টেটে কোনো মেটাল আছে, যেখানে আয়ন আয়ন ইন্টারাকশন হয়, অথবা যেখানে আয়ন সলভেন্ট ইন্টারাকশন হয়। এই এই দুটো জিনিস যে যে জায়গাটাতে স্টাডিড হয়, যে জায়গাটা, যে 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 বিষয়বস্তুটা এই দুটো জিনিসকে দেখার জন্য তৈরি, সেই বিষয়বস্তুটা ইলেকট্রোকেমিস্ট্রির সেই ব্রাঞ্চটাকে ইন জেনারেল আমরা বলে থাকি আয়োনিক্স। তাহলে দেখো, আয়োনিক্স এর মেইন কাজ হচ্ছে দুটো জিনিসকে স্টাডি করা। হয় সে আয়ন আয়ন ইন্টারাকশনকে স্টাডি করবে, অথবা সে আয়ন সলভেন্ট ইন্টারাকশনকে স্টাডি করবে। হুম, লক্ষ্য করো, এই আয়ন আয়ন ইন্টারাকশনের স্টাডি করার একটা অংশ আমরা আবার পড়ে ফেলেছি। সেই অংশটা হচ্ছে ডিবাই-হুকেল মডেল। আমরা ডিবাই-হুকেল-ওহমস থিওরি ডিটেইলসে পড়েছি। তার মানে আমরা ইলেকট্রোকেমিস্ট্রির একটা দিক আমরা একটুখানি হলেও দেখে ফেলেছি। এর আরো কতগুলো দিক আছে, এর আরো কতগুলো পসিবিলিটি আছে, এর আরো কতগুলো মানে বোঝার মতন জায়গা আছে, যে জায়গাগুলো আমরা বিভিন্ন স্টেজে, আমরা যতদিন ধরে কেমিস্ট্রি পড়ি, আমাদের বিভিন্ন স্টেজে আমরা এই জিনিসগুলো পড়ি। আমি এক্সাম্পল দিচ্ছি। যেমন আমরা বিএসসি পড়তে গিয়ে সিম্পলি ডিবাই-হুকেল মডেলটা পড়েছি, হ্যাঁ। এমএসসি তে এসে আমরা প্রথম এই ডিবাই-হুকেল মডেলের এক্সটেনশন পড়ি এমএসসি সেকেন্ড সেমিস্টারে, এবং এমএসসি সেকেন্ড সেমিস্টারেই আমরা এই জেরাম মডেল পড়ি, যেটা নাকি আয়ন আয়ন ইন্টারাকশনের আরেকটা অল্টারনেটিভ মডেল, ডিবাই-হুকেল মডেলের চাইতে একটু বেটার আরেকটা অল্টারনেটিভ মডেলকে আমরা বলে থাকি জেরাম মডেল। ঠিক একই রকম ভাবে যেমন নাকি আয়োনিক্স এর একটা অংশ আয়ন আয়ন ইন্টারাকশনকে স্টাডি করে, ঠিক একইভাবে আয়োনিক্স এর আরেকটা অংশ আয়ন সলভেন্ট ইন্টারাকশনকে স্টাডি করার জন্য তৈরি। এই আয়ন সলভেন্ট ইন্টারাকশনকে স্টাডি করার জন্য একটা খুব সুন্দর মডেল আছে, যাকে আমরা বলে থাকি বর্ন মডেল। এই বর্ন মডেলের কাজ হচ্ছে যে কোনো একটা ইলেকট্রোলাইট সলিউশনের মধ্যে আয়নগুলো করসপন্ডিং সলভেন্ট মলিকিউলগুলোর সাথে কি করে ইন্টারঅ্যাক্ট করছে, সেই ইন্টারাকশনের ফলে এনার্জি চেঞ্জগুলো কিভাবে হচ্ছে, এবং সেই এনার্জি চেঞ্জ ওভারঅল সেই সলিউশনটার প্রপার্টিকে কি করে মডিফাই করছে, সেইটাকে স্টাডি করা হচ্ছে এই বর্ন মডেলের কাজ। এই বর্ন মডেলটাও আমরা এমএসসি সেকেন্ড সেমিস্টারে পড়ি। যেমন নাকি আয়োনিক্স একটা অংশ ইলেকট্রোকেমিস্ট্রির, ওভারঅল ইলেকট্রোকেমিস্ট্রি, ঠিক সেরকম ভাবেই ইলেকট্রোনিক্স বলে আরেকটা অংশ আছে, যে অংশটা ইলেকট্রোকেমিস্ট্রির আরেকটা পোর্শনকে স্টাডি করে। সেটা কি করে? সেটা সেই সমস্ত ইন্টারাকশন, সেই সমস্ত ধরনের ফোর্স গুলোকে স্টাডি করে, যে ফোর্স গুলো রেসপন্সিবল কিসের জন্য, না এই ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশন গুলো হওয়ার পেছনে। কিরকম? একটা ইলেকট্রোকেমিস্ট্রিতে লক্ষ্য করে দেখবে, একটা ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশন যখন ঘটে, সেই রিয়াকশনটা ঘটে কিন্তু সলিউশনে, কিন্তু সেই রিয়াকশনটা ঘটার জায়গাটা হচ্ছে ইলেকট্রোডটার ধারে পাশে। অর্থাৎ যে জায়গাতে ইলেকট্রোডটা সলিউশনের কন্ট্যাক্টে আছে, সেই জায়গাটাতে হচ্ছে এই ধরনের রিয়াকশন গুলো ঘটে।
ইলেকট্রোকেমিস্ট্রির যে ব্রাঞ্চটা, যে পোর্শনটা এই ধরনের ইন্টারাকশন গুলোকে স্টাডি করে, যেখানে ইন্টারাকশন গুলোর নেচার কিরকম না, ইলেকট্রোডের সাথে আয়নের যে সলিউশনটা, যে ইলেকট্রোলাইট সলিউশনটা, সেই ইলেকট্রোলাইট সলিউশনের ইন্টারাকশনের নেচারটাকে যে স্টাডি করে, তাকে আমরা বলে থাকি ইলেকট্রোডিক্স। এই ইলেকট্রোডিক্স এর আবার দু ভাগ আছে। একটা ভাগ অফ ইলেকট্রোডিক্স হচ্ছে এমন এমন একটা পোর্শন, যে পোর্শনটা এই পুরো স্টাডিটা করে আন্ডার দ্য কন্ডিশন অফ অ্যান ইকুইলিব্রিয়াম। এবং ইলেকট্রোডিক্স এর আরেকটা অংশ এমন, যেটা এই পুরো জিনিসটাকে স্টাডি করে বিয়ন্ড ইকুইলিব্রিয়াম, অর্থাৎ ইকুইলিব্রিয়াম কন্ডিশনের সিস্টেমটা নেই তখন, সেই রকম পোর্শনটাকে আমরা এই ইলেকট্রোডিক্স এর আরেকটা অংশ হিসেবে কনসিডার করি। এবং এটা দেখানো যায় যে এই বিয়ন্ড ইকুইলিব্রিয়াম মানে ইকুইলিব্রিয়ামের বাইরের সিচুয়েশনটা অনেক বেশি জেনারেল। এবং এটাও প্রমাণ করা যায় যে এই বিয়ন্ড ইকুইলিব্রিয়াম সিচুয়েশনটা থেকে আন্ডার ইকুইলিব্রিয়াম সিচুয়েশনটা একটা স্পেশাল কেস হিসেবে অ্যারাইজ করে। হ্যাঁ, তাহলে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আমরা যে যে জিনিসগুলো দেখি, সেই জিনিসগুলো আমাদের অ্যাকচুয়ালি তোমার অনেক বেশি স্পেশাল। এবং এই যে বিয়ন্ড ইকুইলিব্রিয়াম মানে ইকুইলিব্রিয়াম কন্ডিশনের বাইরে যে 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 ফিনোমেনাগুলো আমরা দেখি, সেগুলো অনেক বেশি জেনারেল। হ্যাঁ, এই আন্ডার দ্য ইকুইলিব্রিয়াম সিচুয়েশনের আবার আমি এখানে আর ভাগটা দেখাইনি, দু রকম ভাগ হতে পারে। একরকম ভাগ হতে পারে যেখানে আমরা এই এমন ধরনের কেমিক্যাল চেঞ্জগুলোকে দেখছি আন্ডার দ্য কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম, যে কেমিক্যাল চেঞ্জগুলোর ফলে ইলেকট্রিক কারেন্ট তৈরি হচ্ছে। এর আবার আরেকটা অংশ আছে যেখানে এমন ধরনের ঘটনা ঘটছে যেখানে ইলেকট্রিক কারেন্ট পাস করার ফলে একটা কেমিক্যাল রিয়াকশন ঘটছে। এই দু ধরনের ঘটনাই এই ইলেকট্রোডিক্স এর পোর্শন। হ্যাঁ, আমরা এখন শুধুমাত্র এই এন্টায়ার যত বড় এই মানে গাছের মতন জায়গাটা আছে তার বিভিন্ন রকম শাখা প্রশাখা বিস্তার করে আমরা শুধুমাত্র এই জায়গাটুকুকে দেখব, আন্ডার দ্য ইকুইলিব্রিয়াম সিচুয়েশন। তাহলে সমস্ত জায়গাগুলো কোথায় কোনটা পড়া হয়, কিভাবে কি দেখা হয় বললাম। তাহলে এইটা কখন পড়বো? লাস্টে এই বিয়ন্ড ইকুইলিব্রিয়াম জায়গাটা দেখানো যায় যে এই বিয়ন্ড ইকুইলিব্রিয়াম জায়গাটা মানে ইকুইলিব্রিয়াম সিচুয়েশনের বাইরের যে জেনারেল জায়গাটার কথা বললাম, এই জায়গাটাই হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রির সবচাইতে বলতে পারো যে ম্যাথমেটিক্যালিও এবং কনসেপচুয়ালিও সবচেয়ে বেশি ঝামেলার জায়গা। এই জিনিসটাকে আমরা পড়িয়ে থাকি শুধুমাত্র তাদেরকে যারা ফিজিক্যাল কেমিস্ট্রি স্পেশালাইজেশন পড়ে এমএসসি তে। তাহলে এইটা এসেনশিয়ালি এমএসসির ফোর্থ সেমিস্টারে গিয়ে পড়া হয়। হুম, তাহলে গোটা ইলেকট্রোকেমিস্ট্রিটা দেখো, আমরা যতদিন ধরে ফিজিক্যাল কেমিস্ট্রি পড়ি তার বিভিন্ন স্টেজে আমরা গোটা ইলেকট্রোকেমিস্ট্রির পুরো বিষয়বস্তুটাকে পড়ি। হ্যাঁ, এই আয়নিক্স যেখানে ইলেকট্রোলাইটিক কন্ডাক্টেন্স এটসেট্রা এটসেট্রা এই ধরনের ফেনোমেনা গুলো জড়িয়ে আছে, সেইটা আমরা প্রথম পড়ি আন্ডার গ্রাজুয়েটের সেমিস্টার 3-তে। ইলেকট্রোডিক্স এর একটা অংশ এই আন্ডার ইকুইলিব্রিয়াম সিচুয়েশন, এটাকে আমরা পড়ি সেমিস্টার 4-এ। ঠিক একই রকম ভাবে আয়নিক্স এর বাকি অংশ এই আয়ন আয়ন ইন্টারাকশনের অন্যান্য মডেল, আয়ন সলভেন্ট ইন্টারাকশনের মডেল, এগুলো সব আমরা পড়ি এমএসসি সেকেন্ড সেমিস্টারে। এবং লাস্ট যে অংশটা বাকি থাকে বিয়ন্ড দ্য ইকুইলিব্রিয়াম সিচুয়েশন ইলেকট্রোডিক্স এর, সেটাকে আমরা পড়ি এমএসসি ফোর্থ সেমিস্টারে। তার মানে গোটা আন্ডার গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট মিলে আমরা এই ইলেকট্রোকেমিস্ট্রি পুরো বিষয়বস্তুটাকে কিন্তু কভার করার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে আমাদের কাজ হবে এই জায়গাতে এসে শুধুমাত্র এই ইলেকট্রোডিক্স এর এই আন্ডার দ্য ইকুইলিব্রিয়াম সিচুয়েশন, এমন সিচুয়েশন যেখানে আমরা চেষ্টা করব একটা ইলেকট্রিক একটা একটা কেমিক্যাল রিয়াকশনের ফল হিসেবে ইলেকট্রিক কারেন্টকে জেনারেট করতে, এবং এর সাথে অ্যাসোসিয়েটেড যে রিয়াকশন গুলো আমরা দেখব, সেই রিয়াকশন গুলোকে আমরা দেখব আন্ডার দ্য কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম। অর্থাৎ আমরা কতগুলো রিভার্সিবল প্রসেসকে স্টাডি করব। এবং রিভার্সিবল প্রসেসগুলোকে স্টাডি করার সুবিধা হচ্ছে যে এই আন্ডার ইকুইলিব্রিয়াম এই সিচুয়েশনটাতে আমরা যেটা করতে পারি খুব ইজিলি, সেটা হচ্ছে যে থার্মোডিনামিক্সের সমস্ত প্রিন্সিপালগুলোকে আমরা অ্যাপ্লাই করতে পারি টু স্টাডি। আমরা আমাদের এই পড়াশোনার উদ্দেশ্যে থার্মোডিনামিক্সের জানা প্রিন্সিপালগুলোকে ব্যবহার করতে পারি। সেই কারণে এই আন্ডার দ্য ইকুইলিব্রিয়াম সিচুয়েশনটা দেখা রিলেটিভলি সোজা। আমাদের কাছে একটা গাইডিং প্রিন্সিপাল আছে, আমাদের কাছে কতগুলো গাইডিং থিওরি আছে, যে থিওরিগুলোর সাহায্য
আমরা কিন্তু নিতে পারি এই এন্টায়ার বিষয়বস্তুটাকে পড়ার সময়। ঠিক আছে? তাহলে ইলেকট্রোকেমিস্ট্রির একটা খুব ছোট্ট অংশকে আমরা দেখছি এই পুরো এই যতটা জায়গা আমি বললাম তার মধ্যে থেকে। এখন ঘটনা হলো যে ইলেকট্রোকেমিস্ট্রির এই যে জায়গাটা, এই ইলেকট্রোকেমিস্ট্রির এই পুরো বিষয়বস্তুটা আমাদের পড়ার সময় কতগুলো জিনিস আমাদের ছোট ছোট মাথায় রাখতে হয়। সেটা হচ্ছে যে ইলেকট্রোকেমিস্ট্রি ইন জেনারেল আমাদের ইনভলভ করে কতগুলো ঘটনাকে। কি? ইলেকট্রোকেমিস্ট্রি মানে দেখো, ইলেকট্রো আছে মানে ইলেকট্রন আছে, ইলেকট্রন আছে মানে তাতে চার্জ আছে, চার্জের ফ্লো আছে, তার মানে কারেন্ট আছে, এবং কেমিস্ট্রি আছে মানে তার সাথে কোথাও কেমিক্যাল ফেনোমেনার ইনভলভমেন্ট আছে। তাহলে ইলেকট্রোকেমিস্ট্রি অ্যাজ এ সাবজেক্ট এমন এক ধরনের সাবজেক্ট যেটা নাকি কেমিক্যাল ফেনোমেনাকে ইনভলভ করে, কেমিক্যাল ফেনোমেনাকে জড়িয়ে নেয় নিজের সাথে। এবং এই ধরনের এমন কেমিক্যাল ফেনোমেনা, যে কেমিক্যাল ফেনোমেনা গুলো চালিত হয়, যে কেমিক্যাল ফেনোমেনা গুলো বলতে পারো যে ড্রিভেন হয়, চালিত হয়, তাদেরকে পেছন থেকে ঠেলা দেয় এমন একটা ঘটনা, যে ঘটনাটা হচ্ছে চার্জ সেপারেশন। মানে কোথাও একটা চার্জ সেপারেশন হয়েছে। চার্জ সেপারেশন নানান রকম হতে পারে, পোলারাইজেশনও হতে পারে, আয়োনাইজেশনও হতে পারে। তাহলে চার্জ সেপারেশন হওয়ার ফলে যে কেমিক্যাল ফেনোমেনার স্টাডি আমরা করি তাকে ইন জেনারেল আমরা বলতে পারি ইলেকট্রোকেমিস্ট্রি। এবার এই ধরনের চার্জ সেপারেশন নানান রকম ঘটনাকে ঘটাতে পারে। চার্জ সেপারেশনের ফলে চার্জ ট্রান্সফার হতে পারে, মানে ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে, ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় আসতে পারে। চলে যাওয়া মানে ইলেকট্রন হারানো, তার মানে অক্সিডেশন। চলে আসা, এক জায়গা থেকে আরেক জায়গায় আসা মানে ইলেকট্রন গেইন করা, তার মানে রিডাকশন। তার মানে এই ধরনের ইলেকট্রোকেমিক্যাল ফেনোমেনা দেখতে গেলে এই ইলেকট্রন ট্রান্সফার, চার্জ ট্রান্সফার মানেই আমরা ইলেকট্রন ট্রান্সফারের কথা মিন করছি। তাহলে এই ধরনের চার্জ ট্রান্সফার ঘটবে, এবং চার্জ ট্রান্সফার দু ধরনের ভাবে, মানে দুভাবে হতে পারে। কেউ ইলেকট্রন চার্জ হারাতে পারে, কেউ চার্জ পেতে পারে, গেইন করতে পারে। তাহলে অক্সিডেশনও হতে পারে, রিডাকশনও হতে পারে। তাহলে ইলেকট্রোকেমিস্ট্রি পড়তে গেলে আমাদের সদা সর্বদা মাথায় রাখতে হবে যে এই অক্সিডেশন রিডাকশন এই ধরনের ফেনোমেনা আমাদেরকে দেখতে হবে। এই ঘটনাটা, এই কোথা থেকে ইলেকট্রন হারাচ্ছে, কিভাবে ইলেকট্রন গেইন করছে, এটসেট্রা এটসেট্রা, এটা এরকম হতে পারে যে এই পুরো ঘটনাটা ঘটছে একটা সলিউশনের মধ্যে, একটা হোমোজেনাস কন্ডিশনে। আবার এরকমও হতে পারে যে এই পুরো ঘটনা ঘটছে হেটারোজেনাস কন্ডিশনে, মানে কোন একটা মেটাল সারফেসের উপর, কোন একটা মেটাল সারফেস থেকে ইলেকট্রন চলে গেল সলিউশনের কোনো একটা আয়নের দিকে, বা কোনো একটা মেটাল সারফেসের উপর ইলেকট্রন ফিরে এলো আয়ন থেকে, যেখানে সলিউশনটা একটা ফেজে, মেটালটা সলিড আরেকটা ফেজে। তার মানে ঘটনাটা হেটারোজিনিয়াসলিও ঘটতে পারে। তাহলে যেমন হেটারোজেনাসলি ঘটতে পারে, হোমোজেনাসলিও ঘটতে পারে। তাহলে এই চার্জ ট্রান্সফার নানান পদ্ধতিতে হতে পারে। এবং মাথায় রাখতে হবে যে ওভারঅল এই যে সিচুয়েশনটা, যেখানে আমার একটা ইলেকট্রোলাইট সলিউশন আছে, একটা ইলেকট্রোড আছে যেটা একটা মেটালের তৈরি, এটসেট্রা এটসেট্রা, এই পুরো যে সেট আপটা, এই সেট আপটা কিন্তু অ্যাজ এ হোল ইলেকট্রিক্যালি নিউট্রাল। হ্যাঁ, এই অ্যাজ এ হোল ইলেকট্রিক্যালি নিউট্রাল, যদি এই সেট আপটাকে নিউট্রাল রাখতেই হয়, নিউট্রাল যদি থাকে এই সেট আপটা, তার মানে যে হারে একদিক থেকে অন্যদিকে ইলেকট্রন যাচ্ছে, মানে কি, যে হারে কেউ ইলেকট্রন হারাচ্ছে, তাহলে ওই সিস্টেমের মধ্যে অন্য কোনো আরেকটা অংশে ডেফিনেটলি আরেকজন কেউ আছে যে সে একই হারে ইলেকট্রন গ্রহণ করছে, নাহলে তো ইলেকট্রিক্যাল নিউট্রালিটি বজায় থাকবে না। তাহলে ইলেকট্রিক্যাল নিউট্রালিটিটাকে মেনটেন করার জন্য চার্জ ট্রান্সফারের দুরকম ঘটনা। কিরকম ঘটনা? চার্জ হারানো এবং চার্জ গেইন করা, এই যে দুটো ঘটনা, এই দুটো ঘটনাকে সাইমালটেনিয়াসলি ঘটতে হবে, অপোজিট ডিরেকশনে ঘটতে হবে, এবং মোরালেস একই রেটে একই গতিতে ঘটতে হবে। তার মানে যেন এমন একটা সিচুয়েশন, যে সিচুয়েশনটা আমাদেরকে বলে দিচ্ছে যে এই চার্জ লুজ করা এবং চার্জ গেইন করার এই যে দুটো বিপরীতমুখী যে ঘটনা, বিপরীতমুখী যে দুটো বিক্রিয়া, এই দুটো বিক্রিয়া বা এই দুটো রিয়াকশন যেন একই রেটে ঘটার চেষ্টা করছে, মানে এরা যেন কোথাও একটা ইকুইলিব্রিয়াম নিয়ে আসার চেষ্টা করছে। হ্যাঁ, এইরকম ঘটনাগুলোর সমষ্টিকে আমরা পড়বো আন্ডার দ্য নেম ইলেকট্রোকেমিস্ট্রি। হুম, এবং লক্ষ্য করো এই দুটো বিক্রিয়ার সমহারে বিপরীতমুখী ভাবে ঘটছে। হ্যাঁ, তার মানে দে আর ট্রাইং টু অ্যাচিভ এ সিচুয়েশন অফ ইকুইলিব্রিয়াম। তার মানে এই কারণে আমরা ইলেকট্রোকেমিস্ট্রির এই ব্রাঞ্চটাকে, এই এই শাখাটাকে
আমরা ইকুইলিব্রিয়াম ইলেকট্রোকেমিস্ট্রি বলে বলি। ইকুইলিব্রিয়াম কথাটার অরিজিন, সূত্রপাত এই জায়গাটা থেকে। হ্যাঁ, যে এই চার্জ লুজ করা এবং চার্জ গেইন করার যে প্রবণতা, টেন্ডেন্সি, এর সাথে অ্যাসোসিয়েটেড রিয়াকশন, এগুলো যদি এক রেটে না ঘটে, বিপরীতমুখী এই দুটো ঘটনা যদি একই রেটে না ঘটে, তাহলে কোথাও এক জায়গায় গিয়ে চার্জ জমা হবে, তাহলে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি বজায় থাকবে না। আমাকে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি বজায় রাখতে হবে। তাহলে এই ইলেকট্রিক্যাল নিউট্রালিটি বজায় রাখার যে আমার প্রবণতাটা, সেটা এই ইকুইলিব্রিয়ামটাকে তৈরি করে। হুম। এবার লক্ষ্য করো, তাহলে এরকম ধরনের সিচুয়েশনে তার মানে আমার সিস্টেমটা দেখতে কিরকম। অবভিয়াসলি আমাদের সিস্টেমের মধ্যে একটা ইলেকট্রোলাইট সলিউশন থাকবে, একটা ইলেকট্রোড থাকবে, ইলেকট্রোড গুলো এই ইলেকট্রোলাইট সলিউশনের মধ্যে ডোবানো থাকবে। এই যে সেটআপটা, যে কোনো একটা ইলেকট্রোলাইট সলিউশন, কোনো আমি যদি হোমোজেনাস কন্ডিশনের রিয়াকশনটা হচ্ছে ধরে নিই, কোনো একটা ইলেকট্রোলাইট সলিউশন, তাতে প্রচুর আয়ন আছে। বাই ডেফিনেশন একটা ইলেকট্রোলাইট সলিউশন তো আয়ন কন্টেইন করে, সেটা তো আমরা ইলেকট্রোলাইটিক কন্ডাক্টেন্স পড়তে গিয়েই ভালোভাবে জানি। এবং এই ইলেকট্রোলাইট সলিউশন গুলো এরকম হতেই পারে যে একাধিক ইলেকট্রোলাইট সলিউশন আছে, আমি এক্সাম্পলে গেলেই বুঝতে পারবো। এবং এই ইলেকট্রোলাইট সলিউশন গুলোর থেকে হয় এরকম সিচুয়েশন হবে যে এই ইলেকট্রোলাইট সলিউশন গুলো কোথাও থেকে আয়ন অ্যাকসেপ্ট, এই কোথাও থেকে চার্জ অ্যাকসেপ্ট করবে, মানে ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, অথবা এই ইলেকট্রোলাইট সলিউশনে থাকা আয়ন গুলো কাউকে তার নিজের ইলেকট্রন দিয়ে দেবে। এবার এই ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে গেলে বা ইলেকট্রন দিতে গেলে আমার তো ইলেকট্রনের একটা পাত্র চাই, তাই না? আমি ইলেকট্রন নেব, আমার তো কোনো একটা পাত্র থেকে তুলতে হবে, কোনো একটা আধার আমার চাই। আমি কোনো একটা ইলেকট্রন, কাউকে একটা জায়গায় ইলেকট্রন দেবো, সেই ইলেকট্রনটা যাবে কই? তাহলে তাকে রাখার জন্য একটা পাত্র চাই। তাহলে আমাদের এই ধরনের ইলেকট্রন আদান প্রদানের জন্য, ইলেকট্রন অ্যাকসেপ্ট করা এবং ইলেকট্রনকে দেওয়া, এই দুটো প্রসেসকেই ঘটানোর জন্য আমাদের কতগুলো আমাদের কতগুলো কন্টেইনার দরকার। এই কন্টেইনারটা কি? দিস কন্টেইনার ইজ দ্য ইলেকট্রোড। তাহলে ইলেকট্রোডটা আমাদের ক্ষেত্রে একটা কন্টেইনারের কাজ করে, অ্যাজ ইফ এমন একটা কন্টেইনার, যে কন্টেইনারটা ডিউরিং দ্য প্রসেস অফ অক্সিডেশন, যখন সে সে কাউকে অক্সিডাইজ করার চেষ্টা করছে, সে তার অ্যাডিশনাল ইলেকট্রনটা সে নিজের কাছে নিয়ে রেখে দেয় যে আচ্ছা বাবা, তুমি অক্সিডাইজ হও, তুমি তোমার ইলেকট্রন ছেড়ে অক্সিডেশন করো, আমি আর রাখছি তোমার ইলেকট্রনটা। কাউকে যখন রিডিউস করার প্রয়োজন হয়, তখন এই পাত্রটা এমন একটা পাত্র, এই কন্টেনারটা এমন একটা কন্টেনার যে তাকে বলে আচ্ছা তুমি রিডিউস হতে চাইছো, নাও আমার এখান থেকে একটা ইলেকট্রন নিয়ে যাও। তার মানে দিস ইলেকট্রোড উইল অ্যাক্ট অ্যাজ আ কন্টেইনার অফ ইলেকট্রনস। ঠিক আছে? তার মানে লক্ষ্য করো আমাদের এই সিস্টেমের সেটআপটা কিরকম দাঁড়ালো। তাহলে আমার একটা ইলেকট্রোলাইট সলিউশন, মিনিমাম একটা ইলেকট্রোলাইট সলিউশন প্রয়োজন পড়ছে, আরেকটা আমার প্রয়োজন পড়ছে কি, একটা ইলেকট্রোড। একটা ইলেকট্রোড থাকলে তো বাবা হবে না, কারণ আমার উদ্দেশ্য কি, কোনো একটা কেমিক্যাল রিয়াকশনের ফলে ইলেকট্রিসিটি প্রডিউসড হওয়া, ইলেকট্রিসিটি তৈরি হওয়া, ইলেকট্রিক কারেন্ট তৈরি হওয়া, একটা বাল্ব জ্বালানো, এরকম কিছু একটা উদ্দেশ্য আমার। তাহলে আমার এরকম করতে হবে যে এক জায়গায় আমার এই পাত্রটা ইলেকট্রন নিল, ধরো সে কাউকে অক্সিডাইজ করতে সাহায্য করলো, তাহলে আমার তো বিপরীতমুখী রিয়াকশনটাও চালাতে হবে। তার মানে নিশ্চয়ই আমার আরেকটা ইলেকট্রোড চাই, যে নাকি অন্য কাউকে ইলেকট্রন দিয়ে, মানে তাকে রিডিউস করে এই বিপরীতমুখী ঘটনাটা চালাবে। তাহলে আমার এই সিস্টেমটার মধ্যে মিনিমাম দুটো ইলেকট্রোড আমাকে রাখতে হবে। একজন ইলেকট্রন নিয়ে সাহায্য করবে, আরেকজন ইলেকট্রন দিয়ে সাহায্য করবে। তার মানে আমার দুটো ইলেকট্রোড চাই, দুটো ইলেকট্রোড চাই, একটা ইলেকট্রোলাইট সলিউশন মিনিমাম চাই, অথবা দুটোও কোথাও কোথাও ইলেকট্রোলাইট সলিউশন দরকার হতে পারে, যে একটা ইলেকট্রোলাইট সলিউশনের একটা আয়ন হয়তো অক্সিডাইজ করে, আরেকটা ইলেকট্রোলাইট সলিউশনের আরেকটা আয়ন রিডিউস করে। তার মানে আমাদের এইরকম ধরনের একটা সিস্টেমের স্ট্রাকচারটা এমন, যেখানে মিনিমাম দুটো ইলেকট্রোড প্রয়োজন, মিনিমাম একটা ইলেকট্রোলাইট প্রয়োজন, তাদেরকে নিয়ে এই যে সমষ্টিগত যে চেহারাটা, দিস ক্রিয়েটস আওয়ার সিস্টেম। এই ধরনের একটা সিস্টেম যেখানে মিনিমাম দুটো ইলেকট্রোড আছে এবং মিনিমাম একটা ইলেকট্রোলাইট সলিউশন আছে, যে ইলেকট্রোলাইট সলিউশনটার একাংশ একটা আয়ন রিডিউস করছে, যে ইলেকট্রোলাইট সলিউশনটার আরেকাংশ আরেকটা আয়ন সে অক্সিডাইজড হচ্ছে, এইরকম একটা ইলেকট্রোলাইট। এরকম ইলেকট্রোলাইটের এক্সাম্পল আছে, আমি পরবর্তীকালে দেব, মানে অনেক গাদা গাদা এক্সাম্পল আমরা পাবো। এইরকম সমষ্টিগত যে চেহারা দাঁড়ালো সিস্টেমের, তাহলে সিস্টেমটা কি দাঁড়ালো, যে মিনিমাম দুটো ইলেকট্রোড, মিনিমাম একটা ইলেকট্রোলাইট সলিউশন,
এদেরকে নিয়ে যে সিস্টেমটা তৈরি হলো, এই সিস্টেমটাকে আমরা এক কথায় বলে থাকি একটা সেল। ওকে, তাহলে এ সেল ইজ এসেনশিয়ালি কম্পোজড অফ টু ইলেকট্রনস, যাদেরকে নাকি একটা সলিউশনের মধ্যে ডুবিয়ে রাখা হচ্ছে। সেই সলিউশনটা কি না, এটা একটা ইলেকট্রোলাইট সলিউশন। হুম, এবার তার মানে একটা ইলেকট্রোডে আমার কি ঘটছে, সে একটা ইলেকট্রোডে অক্সিডেশন ঘটছে। অক্সিডেশন ঘটছে মানে কি, কোনো একটা আয়ন অক্সিডাইজ হচ্ছে, মানে সে তার ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। তাহলে যে ইলেকট্রোডের কাছাকাছি অক্সিডেশন হচ্ছে সেই ইলেকট্রোডের উপর অ্যাডিশনাল ইলেকট্রন এসে জড়ো হচ্ছে, কারণ কেউ একজন ইলেকট্রন ছাড়ছে, সেই ইলেকট্রনটা আমার ওই পাত্র মানে ইলেকট্রোডে স্টোরড হচ্ছে। তাহলে যে ইলেকট্রোডে অক্সিডেশন হচ্ছে সেই ইলেকট্রোডটা আস্তে 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 তাতে ইলেকট্রনের কাউন্ট বাড়ছে, তার ঘাড়ের ওপরে ইলেকট্রন জমা হচ্ছে বলে। উল্টো দিকে তাকাও, আরেকটা ইলেকট্রোড আছে যে কাউকে রিডিউস করতে সাহায্য করছে, তার মানে সে তাকে ইলেকট্রন দিয়ে দিচ্ছে। তার মানে যেখানে রিডাকশন হচ্ছে সেখান থেকে ইলেকট্রন কমে যাচ্ছে। তাহলে এক জায়গায় ইলেকট্রনের এক্সেস, আরেক জায়গায় ইলেকট্রনের শর্টেজ। আমি এই এক্সেস যে জায়গাটা এবং শর্টেজ যে জায়গাটা, এই দুটো জায়গাকে এক্সটার্নালি বাইরে দিয়ে একটা তার দিয়ে জুড়ে দিলাম। তাহলে দেয়ার উইল বি এ গ্রেডিয়েন্ট অফ ইলেকট্রনস। যে ইলেকট্রোডে অক্সিডেশন হচ্ছে সেই ইলেকট্রোডে ইলেকট্রন বেশি, যে ইলেকট্রোডে রিডাকশন হচ্ছে সেই ইলেকট্রোডে ইলেকট্রন কম। তাহলে এই গ্রেডিয়েন্ট অফ ইলেকট্রনটা তার মানে কি হলো, গ্রেডিয়েন্ট থাকা মানে কি, গ্রেডিয়েন্ট থাকা মানে একটা ইলেকট্রনের ফ্লো হবে থ্রু দ্য এক্সটার্নাল সার্কিট, তার মানে আমি ইলেকট্রিক কারেন্ট পেলাম। হ্যাঁ, তার মানে আমার ইলেকট্রিক কারেন্টটা পেতে গেলে এই দুটো ইলেকট্রোডকে একটা তার দ্বারা যোগ করে দিতে হবে। তার মানে দেখো, তার দিয়ে এক্সটার্নালি বাইরে দিয়ে, সলিউশনের মধ্যে দিয়ে নয় কিন্তু, এই তারটাই তারটা বাইরে, দুটো ইলেকট্রোডকে জোড়া। তাহলে তার দিয়ে এক্সটার্নালি ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে এবং তারা লিঙ্কড হচ্ছে। দেখো লক্ষ্য করো, তাদের তাদের লিঙ্কেজটা ভেতর দিয়ে সলিউশনের মধ্যে দিয়ে হচ্ছে, এই ইলেকট্রোলাইট সলিউশন দিয়ে তারা লিঙ্ক। তার মানে বাইরের তার এবং সলিউশনের মধ্যে আয়নগুলো, এরা একটা ওভারঅল একটা কমপ্লিট একটা সার্কিট তৈরি করছে। হুম, তার মানে দেখো, যে ধরনের জায়গায়, যে ইলেকট্রোড সারফেসের কাছে, এবং এই রিয়াকশন গুলো কোথায় ঘটছে, ইলেকট্রোড সারফেসের কাছে। কেন, লক্ষ্য করো, ইলেকট্রন আদান প্রদান করতে গেলে তার মানে আয়নটাকে ইলেকট্রোডের কাছে আসতে হচ্ছে। যে আয়নই হোক, সে অক্সিডাইজড হোক অথবা সে রিডাকশন করার জন্যই সে যাক, তাকে কিন্তু ইলেকট্রোডের কাছে যেতে হবে, না হলে সে ইলেকট্রন গ্রহণও করতে পারবে না, ইলেকট্রন সে প্রদানও করতে পারবে না, সে ইলেকট্রন দিতেও পারবে না, সে ইলেকট্রন নিতেও পারবে না। তাহলে এভরি সাচ রিয়াকশন উইল অকার, সেই রিয়াকশনটা অক্সিডেশনই হোক, সেই রিয়াকশনটা রিডাকশনই হোক, তাহলে এভরি সাচ রিয়াকশন উইল অকার অ্যাট দ্য ভিসিনিটি অফ দ্য ইলেকট্রোড। তার মানে ইলেকট্রোডের ধারে কাছে, ইলেকট্রোড সারফেসের খুব কাছাকাছি এই ধরনের রিয়াকশন গুলো তার মানে ঘটবে, তাই না? তার মানে এই ধরনের যে কোনো কেমিক্যাল চেঞ্জ, অক্সিডেশনই হোক রিডাকশনই হোক, তাকে হতে গেলে দ্য দ্য ইলেকট্রন, এই দ্য ইলেকট্রোলাইট সলিউশন, তার মধ্যে থাকা আয়নগুলো মাস্ট অ্যাপ্রোচ দ্য ইলেকট্রোডস ক্লোজলি। তাহলে ইলেকট্রোডকে ক্লোজলি অ্যাপ্রোচ করতে হবে এই আয়নগুলোকে। তার মানে এনি ইলেকট্রোড রিয়াকশন, এনি রিয়াকশন অকারিং অ্যাট দ্য ইলেকট্রোড অকার্স অ্যাট দ্য ইন্টারফেস। ইন্টারফেস কাকে বলে, যে জায়গাটাতে আমার ওই মেটাল ইলেকট্রোডটা ইজ ইন কন্ট্যাক্ট উইথ দ্য ইলেকট্রোলাইট সলিউশন, তাকে আমরা বলি ইন্টারফেস। হ্যাঁ, এইরকম একটা ইন্টারফেসে তার মানে রিয়াকশনটা ঘটছে। আমরা এই ইন্টারফেসের উদাহরণ এগুলো আমরা একটু একটু করে ছবি দিয়েও পরে বুঝবো। হ্যাঁ, তাহলে এইরকম ধরনের একটা জায়গায় কিন্তু তার মানে রিয়াকশনটা ঘটে। তাহলে এই ধরনের রিয়াকশন যেখানে ঘটছে, এই ঘটার জায়গাটার জন্য, এই ঘটার এই 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 ইন্টারফেসের জায়গাটা আমাদের ক্ষেত্রে জরুরি। হুম, তাহলে দেখো লক্ষ্য করে, দু ধরনের রিয়াকশন দেখছি। এক ধরনের রিয়াকশন, কোনো একটা আয়ন ইলেকট্রন দিয়ে দিচ্ছে, অক্সিডেশন। যে ইলেকট্রোডের কাছে এই ধরনের রিয়াকশন ঘটে, যে ইলেকট্রন দিয়ে দিল, অক্সিডাইজ করলো, তাহলে এনি ইলেকট্রোড হুইচ টেকস কেয়ার অফ অক্সিডেশন ইজ কল্ড অ্যান অ্যানোড। এনি ইলেকট্রোড উল্টো দিকে which takes care of reduction, যে নাকি কোনো একটা আয়নকে ইলেকট্রন দিয়ে তাকে রিডিউস করতে সাহায্য করছে, তাকে আমরা বলি ক্যাথোড। তাহলে অ্যানোড এবং ক্যাথোড এদেরকে আমরা সেপারেট করি বাই মিনস অফ অক্সিডেশন অ্যান্ড রিডাকশন যথাক্রমে। তাহলে অক্সিডেশন হলে অ্যানোড, রিডাকশন হলে সেই ইলেকট্রোডটাকে আমরা বলি ক্যাথোড। ঠিক আছে,
এখন দেখো, তার মানে যেটা দাঁড়ালো, একটা সেল, যখনই আমরা একটা সেলের কথা বলবো, এই সেল কথাটা তার মানে আমাদের কি মিন করবে? তাহলে একটা সেল এসেনশিয়ালি মিনস দ্যাট ইট ইজ অ্যান অ্যাসেম্বলি, কতগুলো জিনিসের সমষ্টি, একটা অ্যাসেম্বল করা হয়েছে। কি কি জিনিস? একটা পাত্র, সেই পাত্রের মধ্যে সলিউশন, কোন সলিউশন? ইলেকট্রোলাইট সলিউশন। তার মধ্যে দুটো মেটাল ইলেকট্রোড বা মেটাল বা অন্য কোনো ধরনের ইলেকট্রোড, আমি পরে ইলেকট্রোডের নানান ক্লাসিফিকেশন দেখাবো, এবং সেই ইলেকট্রোড দুটো এক্সটার্নালি জোড়া একটা তার দিয়ে, এই যে কালেকশনটা, এই যে অ্যাসেম্বলি অফ সার্টেন থিংস, এদেরকে আমরা এক কথায় বলছি একটা সেল। ঠিক আছে? এখন ঘটনা হলো যে, তার মানে এই সেলের যে কোনো ইলেকট্রোডে আমরা রিয়াকশন হচ্ছে এটা দেখতে পাচ্ছি। সেই ইলেকট্রোডটা যদি অ্যানোড হয় তাহলে সেখানে অক্সিডেশন হচ্ছে, সেই ইলেকট্রোডটা যদি ক্যাথোড হয় তাহলে সেখানে রিডাকশন হচ্ছে। কোন ইলেকট্রোডের ধারে কি কি ঘটবে কোন ইলেকট্রোলাইট সলিউশনের ক্ষেত্রে, সেটা বার করার জন্য কতগুলো গাইডিং প্রিন্সিপল আছে, সেই প্রিন্সিপল গুলো আমরা পড়ব। যেটা ইম্পর্টেন্ট ঘটনা সেটা হচ্ছে এরকম, যে এই ধরনের রিয়াকশন ঘটলে একটা ফ্রি এনার্জির চেঞ্জ হয়। হুম, এদের ফ্রি এনার্জির একটা পরিবর্তন। এই যে এই যে ফ্রি এনার্জির যেটা পরিবর্তন, দু ধরনের রিয়াকশন ঘটছে তো, কোথাও অক্সিডেশন হচ্ছে, কোথাও রিডাকশন হচ্ছে। তাহলে এই যে দু ধরনের ফ্রি এনার্জি চেঞ্জ, এদের যদি যোগ করি, এদের যদি সাম করি, তাহলে এই ফ্রি এনার্জির সামেশনটা যদি নেগেটিভ হয়, হ্যাঁ, এদের যোগ করলে যদি আমি ওভারঅল ভ্যালুটা নেগেটিভ পাই, তখন আমরা বলবো দেখো, ফ্রি এনার্জিটার চেঞ্জটা নেগেটিভ। তার মানে একটা কেমিক্যাল রিয়াকশনের ফলে স্পন্টেনিয়াসলি ফ্রি এনার্জি পাল্টেছে, তার মানে আমি এনার্জি পাবো, আমি এখান থেকে ইলেকট্রিক্যাল এনার্জি পাবো। তাহলে আমি এমন এক ধরনের কেমিক্যাল চেঞ্জ তাহলে দেখলাম, যে কেমিক্যাল চেঞ্জের সমষ্টি, মানে ওই অক্সিডেশন রিডাকশন দুটোকে যোগ করে দিলে তাদের সাথে অ্যাসোসিয়েটেড ফ্রি এনার্জি গুলো যোগ হয়ে যে ভ্যালুটা দিল, সেই ভ্যালুটা নেগেটিভ ধরে নাও। তাহলে দিস চেঞ্জ হ্যাজ টেকেন প্লেস স্পন্টেনিয়াসলি। তাহলে এরকম একটা নেগেটিভ ঘটনা, যদি এরকম নেগেটিভ ফ্রি এনার্জি চেঞ্জ যদি হয় ওভারঅল, তাহলে আমি এখান থেকে ইলেকট্রিক্যাল এনার্জি আমি পাবো অ্যাজ এ রেজাল্ট অফ দ্য কেমিক্যাল রিয়াকশন। তাহলে একটা ঘটনা হতে পারে যেখানে ফ্রি এনার্জির সামেশনটা নেগেটিভ, সেখান থেকে আমি ইলেকট্রিক্যাল এনার্জি পেলাম। যে জিনিসটা একটা ব্যাটারির মধ্যে ঘটে, কোনো একটা কেমিক্যাল চেঞ্জ হয়, আমরা সেই কেমিক্যাল চেঞ্জের ফলে যে ফ্রি এনার্জি চেঞ্জটা পাই সেটা নেগেটিভ, এবং তার ফলে আমরা একটা একটা কারেন্ট আমরা পাই, যেটা যে কাজটা আমাদের সাধারণ ব্যাটারি গুলো করে। উল্টো দিকে ভাবো, এরকম হতে পারে যে কোথাও অক্সিডেশন হলো, কোথাও রিডাকশন হলো, দুজনেরই ফ্রি এনার্জি চেঞ্জ হয়েছে, দুটোকে নিয়ে যোগ করলাম, সমষ্টিগতভাবে ফ্রি এনার্জিটা বার করলাম, বার করে দেখলাম সেটা পজিটিভ। তাহলে ওই ঘটনা ঘটবে না স্পন্টেনিয়াসলি। তার মানে আমি যদি বাইরে থেকে ওখান থেকে এনার্জি দিতাম, তাহলে একটা কেমিক্যাল রিয়াকশন ঘটতো। তাহলে দিস ইজ দ্য কেস যেখানে আমরা বাইরে থেকে এনার্জি দিলে, বাইরে থেকে যদি আমি ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই করতাম, তাহলে ওই কেমিক্যাল রিয়াকশনটা স্পন্টেনিয়াসলি ঘটতো। কারণ ওই কেমিক্যাল রিয়াকশনটা ঘটলে পরে ঘটাতে গেলে নন স্পন্টেনিয়াস, মানে ডেল্টা জিটা পজিটিভ। তাহলে ডেল্টা জিটাকে নেগেটিভ করতে গেলে কি করতে হবে? বাইরে থেকে এনার্জি সাপ্লাই করো, বাইরে থেকে ইলেকট্রিক্যাল এনার্জি দাও, ওই কেমিক্যাল রিয়াকশনটা ঘটবে। সেই রকম ঘটনাটাকে আমরা বলি, সোজা কথায়, বাইরে থেকে ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই করে কোনো কেমিক্যাল রিয়াকশন ঘটানোর ঘটনাটাকে এক কথায় আমরা বলি ইলেকট্রোলিসিস। তাহলে ইলেকট্রোলিসিস হতে গেলে তাহলে আমার ওভারঅল ফ্রি এনার্জি চেঞ্জটা পজিটিভ হয়ে যায়। তার মানে প্রথম কেসটা দেখো, ওভারঅল ফ্রি এনার্জি চেঞ্জ যেখানে নেগেটিভ, কেমিক্যাল রিয়াকশনের ফলে আমি ইলেকট্রিক্যাল এনার্জি পেলাম। দ্বিতীয় কেসটা দেখো, ইলেকট্রিক্যাল এনার্জি দিয়েছি বলে একটা কেমিক্যাল রিয়াকশন স্পন্টেনিয়াসলি ঘটলো। দুটো ঠিক উল্টো। প্রথম কেসটা ইজ দ্য কেস যেখানে আমরা কেমিক্যাল রিয়াকশনটাকে সোর্স অফ ইলেকট্রিক্যাল এনার্জি হিসেবে ব্যবহার করছি। দ্বিতীয় কেসটা দেখো, যেখানে ইলেকট্রিক্যাল এনার্জিকে আমরা একটা সোর্স অফ এনার্জি টু পারফর্ম এ কেমিক্যাল রিয়াকশন ব্যবহার করছি। একটা আরেকটা জাস্ট বিপরীত। আমরা এই ক্ষেত্রে যখন আমরা ইকুইলিব্রিয়াম ইলেকট্রোকেমিস্ট্রি পড়ছি, তখন আমরা এই প্রথম কেসটা নিয়ে খালি পড়ব, যেখানে আমরা স্টাডি করব সেই সমস্ত সিচুয়েশন গুলো, যে সমস্ত সিচুয়েশন গুলোর ক্ষেত্রে আমরা দেখব যে কোনো একটা সেলের মধ্যে,
হ্যাঁ, কোনো একটা সেলের মধ্যে এই ধরনের কেমিক্যাল রিয়াকশন ঘটার ফলে, অক্সিডেশন রিডাকশন ঘটার ফলে তাদের সমষ্টিগতভাবে ফ্রি এনার্জি চেঞ্জ যদি নেগেটিভ হয়, তাহলে সেই ধরনের সিচুয়েশনকে আমরা স্টাডি করব। এবং এই কেমিক্যাল রিয়াকশন গুলো সমষ্টিগতভাবে এবং ইন্ডিভিজুয়ালিও বটে আমরা এমন কন্ডিশনে স্টাডি করব যে কন্ডিশনটাতে এরা ইকুইলিব্রিয়ামে আছে। এবং সেই কারণে আমরা এই গোটা বিষয়বস্তুটাকে এক কথায় বলছি ইকুইলিব্রিয়াম ইলেকট্রোকেমিস্ট্রি। তাহলে আমাদের ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম ইলেকট্রোকেমিস্ট্রি এমন একটা বিষয়বস্তু হলো যেখানে আমরা এই থার্মোডিনামিক আসপেক্ট গুলোকে দেখবো, থার্মোডিনামিক আসপেক্ট গুলোকে আমরা স্টাডি করব। আমরা কিন্তু এই দ্বিতীয় কন্ডিশনটা, ইলেকট্রোলিসিসের কন্ডিশনটা এই মুহূর্তে আমরা কোনোভাবেই দেখছি না। এটা আমরা পরবর্তীকালে অন্য অন্য কনটেক্সটে আমরা দেখব। ঠিক আছে, ফর দ্য টাইম বিং আমরা শুধুমাত্র এই প্রথম সিচুয়েশনটাকে দেখছি। হুম, লক্ষ্য করে দেখো, এইটা দেখতে গিয়ে আমি দুটো কথা বলে ফেললাম। একটা, আমি এখানে সেল কাকে বলে সেটা বলেছি, আর এখানে একটা এক্সাম্পল হিসেবে আমি ব্যাটারি দেখিয়েছি। এই ব্যাটারি আর সেলের মধ্যে পার্থক্য কি আমি একটু পরেই বলছি। সেল এবং ব্যাটারি দুটো এক কথা নয়, যদিও আমরা অনেক সময় সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করে থাকি। একদম না, সেল এবং ব্যাটারি একদম আলাদা জিনিস। তার মানে দেখো, ইন জেনারেল আমাদের এই ফ্রি এনার্জি চেঞ্জ আমাদের দুটো জিনিস বুঝিয়ে দিল। এক, এই ফ্রি এনার্জি চেঞ্জের সাইন দেখে আমরা বুঝতে পারবো যে আমরা কোন কাজটা করছি। কেমিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করছি, নাকি ইলেকট্রিক্যাল এনার্জিকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করছি। মানে এরকম কি, কেমিক্যাল এনার্জি মানে কেমিক্যাল রিয়াকশনের ফলে ইলেকট্রিসিটি তৈরি করছি, নাকি ইলেকট্রিক কারেন্ট পাঠিয়ে কেমিক্যাল রিয়াকশন ঘটাচ্ছি। তাহলে এই ধরনের ঘটনা, আমাদের কোন ঘটনাটাকে আমরা মিন করছি সেই ঘটনাটা কিন্তু আমাদের দিশা নির্দেশ দেবে একটা, যে কোন কোন পাথওয়েতে আমরা, কোন জায়গাটা নিয়ে আমরা পড়াশোনা করছি। আমরা ক্লিয়ার করে দিলাম যে আমরা এই মুহূর্তের জন্য শুধুমাত্র সেই সমস্ত সিচুয়েশন গুলোকে কনসিডার করব যে সমস্ত সিচুয়েশন গুলোতে ওভারঅল গিভস ফ্রি এনার্জি চেঞ্জ ইজ নেগেটিভ। সেই জায়গাগুলোকে কনসিডার করব, অর্থাৎ দোজ সিচুয়েশনস where chemical reaction produces electric current. ওকে, এই ধরনের সিচুয়েশন গুলোকে আমরা স্টাডি করব। ঠিক আছে, এবং এই উভয় ক্ষেত্রে এই যে দু ধরনের ঘটনাই কিন্তু এক ধরনের সেলে ঘটে। মানে কোনো সেল এরকম হতেই পারে যেখানে কেমিক্যাল রিয়াকশনের ফলে ইলেকট্রিসিটি তৈরি হলো, আবার একটা সেল এরকম হতেই পারে যেখানে ইলেকট্রিক কারেন্ট পাঠিয়ে তুমি একটা কেমিক্যাল রিয়াকশন ঘটালে। এই দু ধরনের সেলকেই আমরা ইলেকট্রোকেমিক্যাল সেল বলি। শুধু তফাৎ হচ্ছে, প্রথম ক্লাস অফ ইলেকট্রোকেমিক্যাল সেল, যে সেলগুলোতে কেমিক্যাল রিয়াকশনের ফলে ইলেকট্রিসিটি তৈরি হয়, এদেরকে আমরা বলি গ্যালভানিক সেলস। এবং দ্বিতীয় ক্লাস অফ সেল, যেখানে ইলেকট্রিক কারেন্ট পাঠিয়ে কেমিক্যাল রিয়াকশন ঘটানো হয়, তাদেরকে আমরা বলি ইলেকট্রোলিটিক সেলস। তো আমরা আপাততের জন্য শুধুমাত্র এই গ্যালভানিক সেলগুলোর কথাই ভাববো। হ্যাঁ, লক্ষ্য করো, আমি এক্ষুনি দুটো শব্দ বলে ফেলেছি। একটা শব্দ হচ্ছে সেল, আরেকটা শব্দ হচ্ছে এক্সাম্পল দিতে গিয়ে বলেছি ব্যাটারি। হ্যাঁ, এই সেল আর ব্যাটারি যতই আমরা মানে কমন আমাদের কথাবার্তার সময় একইভাবে একই মানে মানে রকম ভাবে ব্যবহার করি না কেন, এই দুটো কথার মধ্যে একদম মানে আকাশ পাতাল তফাৎ আছে। সেল এবং ব্যাটারি দুটো জিনিস, দুটো একদম ডিফারেন্ট ঘটনাকে মিন করে। দেখো, একটু আগেই বলেছি যে একটা সেল মানে একটা এক ধরনের অ্যারেঞ্জমেন্ট, এক ধরনের বলতে পারো যে পরিস্থিতি, যেখানে আমরা দুটো ইলেকট্রোড এবং মিনিমাম একটা ইলেকট্রোলাইট সলিউশন রাখি। হ্যাঁ, যে যে ঘটনাটা, যে যে জায়গাটা থেকে আমরা ইলেকট্রিক কারেন্ট পাই অ্যাজ এ রেজাল্ট অফ কেমিক্যাল রিয়াকশন, তাকে আমরা বলি সেল। তাহলে এ সেল ইজ এসেনশিয়ালি আর অ্যারেঞ্জমেন্ট, কার অ্যারেঞ্জমেন্ট, of two electrodes and a minimum one electrolyte solution which is capable of yielding electric current as a consequence of a chemical reaction. এটাকে বলে সেল। ব্যাটারি কি তাহলে? ব্যাটারি হচ্ছে ইন জেনারেল একটা কম্বিনেশন অফ একাধিক সেল। একাধিক সেলকে আমরা যদি অ্যারেঞ্জ করি, সাজিয়ে দিই, কানেক্ট করে, একটাকে সাথে আরেকটা, তার সাথে আরেকটাকে কানেক্ট করি, আইদার ইন সিরিজ অর ইন প্যারালেল, তাকে আমরা ইন জেনারেল বলে থাকি ব্যাটারি। তাহলে এই যে সেল এবং ব্যাটারি, এদের তফাৎ হচ্ছে এটা, যে একটা ব্যাটারি একটা জটিল সেল। কেন জটিল সেল?
কারণ একটা ব্যাটারির মধ্যে একটা কম্বিনেশন অফ সেলস আছে। হ্যাঁ, কিরকম ভাবে কম্বাইন করে? হয় দে আর কানেক্টেড ইন সিরিজ, আমরা পরে দেখাবো, অথবা দে আর কানেক্টেড ইন প্যারালাল, তাকে আমরা বলি একটা ব্যাটারি। whereas সেল, সেল হচ্ছে বেসিক জিনিসটা। হ্যাঁ, সেল হচ্ছে বেসিক জিনিসটা। তার মানে যদি বায়োলজি দিয়ে ভাবো অনেকটা হয়তো এরকম, সেল মানে কোষ, টিস্যু মানে হচ্ছে কালেকশন অফ সেলস। তার মানে একটা ব্যাটারির চেহারাটা টিস্যুর মতো, whereas একটা সেল তো একটা সেল, তার একটা নিজের স্ট্রাকচার আছে। কিরকম স্ট্রাকচার? তাতে মিনিমাম একটা ইলেকট্রোলাইট সলিউশন আছে এবং দুটো ইলেকট্রোড আছে। এইটাকে, এইটার যে সমষ্টি, এটাকে আমরা বলি সেল। ভ্যারাস ব্যাটারি কি তাহলে? এরকম একাধিক সেলের সমষ্টিকে আমরা ব্যাটারি বলি, যেখানে এই সেলগুলোকে সিরিজে অথবা প্যারালালে কানেক্ট করে রাখা হয়েছে। হুম? এবার সুবিধা হচ্ছে যে আমরা যতক্ষণ এই ইকুইলিব্রিয়াম ইলেকট্রোকেমিস্ট্রি পড়বো, ততক্ষণ অবধি আমাদের সবচাইতে বড় সুবিধা হলো যে আমরা থার্মোডিনামিক্সের অর্ডিনারি সমস্ত প্রিন্সিপল গুলোকে ব্যবহার করতে পারবো এই ইকুইলিব্রিয়াম ইলেকট্রোকেমিস্ট্রি পড়তে গিয়ে। তার মানে ইকুইলিব্রিয়াম ইলেকট্রোকেমিস্ট্রি পড়ার মাধ্যমে আমরা থার্মোডিনামিক প্রিন্সিপল গুলোকে ইউজ করব, থার্মোডিনামিক প্রিন্সিপল গুলোকে আমরা ব্যবহার করব, এবং এই থার্মোডিনামিক প্রিন্সিপল গুলোকে আমরা ব্যবহার করব এমন ভাবে যেখানে আমরা দেখব যে এই যে একটা সেলের মধ্যে যে দু ধরনের ঘটনা ঘটছে, যে একটা ইলেকট্রোডের ভিসিনিটিতে ইলেকট্রন দেওয়া চলেছে, আয়ন এসে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, অর্থাৎ অক্সিডেশন হচ্ছে, আরেকটা ইলেকট্রোডের ভিসিনিটিতে, আরেকটা ইলেকট্রোডের ধারে কি হচ্ছে না, সেখানে ইলেকট্রন গ্রহণ চলছে, মানে একটা আয়ন এসে ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, মানে রিডাকশন হচ্ছে। এই যে অক্সিডেশন এবং রিডাকশন দুটো প্রসেসই চলছে, এই দুটো প্রসেসই রিভার্সিবলি চলছে। তার মানে এই ধরনের সিচুয়েশনকে এমন ভাবে তার মানে আমাদের স্টাডি করব যে এখানে এই প্রসেসগুলো চলছে ইন এ রিভার্সিবল ম্যানার। তার মানে সোজা কথায় এই রিভার্সিবল ম্যানারে চলছে বলে আমরা আমরা একটা সুবিধাজনক জায়গায় আছি। কিরকম সুবিধাজনক জায়গা? না, আমরা থার্মোডিনামিক্সের সমস্ত প্রিন্সিপল গুলোকে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। কারণ লক্ষ্য করে দেখবে, আমরা যত ইম্পর্ট্যান্ট থার্মোডিনামিক রিলেশনশিপ পড়ি বা জানি, এই সমস্ত থার্মোডিনামিক রিলেশনশিপ গুলো কিন্তু অ্যাপ্লিকেবল ফর রিভার্সিবল সিস্টেমস। রিভার্সিবল হওয়া তার মানে কোন জায়গায় আমাদের সুবিধা করে দিল? আমাদের সুবিধা করে দিল এই জায়গায় যে রিভার্সিবল মানে কি, উভমুখী, দুদিকেই চলছে। তার মানে ড্রাইভিং ফোর্স এবং অপোজিং ফোর্স একটা আরেকটার রেসপেক্টে ইনফাইনাইটেসিমালি ডিফারেন্ট। তার মানে ইনফাইনাইটেসিমালি তফাৎ হচ্ছে একটার সাথে আরেকটার ড্রাইভিং ফোর্সের, তাকেই তো আমরা রিভার্সিবল বলি। আর কি? আর হচ্ছে যে এই ধরনের সিচুয়েশনে আমরা কোনো একটা ডিরেকশনকে চুজ করতে পারি, কোনো একটা ডিরেকশনকে চুজ করতে পারি কিভাবে? জাস্ট একটু বেশি ফোর্স অ্যাপ্লাই করে। মনে করো যে আমি অক্সিডেশন রিডাকশন দুটোই একইভাবে করছি, আমি যদি রিডাকশনের দিকে যেতে চাই, তার মানে আমি সেদিকে যদি ফোর্সটাকে ইনফাইনাইটেসিমালি বাড়াই, তার মানে আমি সেই দিকে যাব। তার মানে এই ধরনের রিভার্সিবল প্রসেসগুলোকে স্টাডি করার ক্ষেত্রে আমাদের এই দুটো জায়গাকে ইম্পর্টেন্স দিতে হয়। যে কি? যে রিভার্সিবিলিটি, থার্মোডিনামিক কনটেক্সটে বলছি, থার্মোডিনামিক্সের নিরিখে বলছি, থার্মোডিনামিক পার্সপেক্টিভ থেকে যদি বলি, তাহলে এমন একটা সিচুয়েশন যেখানে ড্রাইভিং ফোর্স গুলো অপোজিং ফোর্সের রেসপেক্টে ইনফাইনিটেসিমালি ডিফারেন্ট, এবং আমরা এই যে কোনো একটা চেঞ্জকে উল্টে দিতে পারি, যে কোনো একটা চেঞ্জকে রিভার্স করিয়ে দিতে পারি, যে কোনো একটা চেঞ্জকে বিপরীত মুখে করে দিতে পারি, জাস্ট বাই অ্যাপ্লিকেশন অফ অ্যান ইনফাইনিটেসিমালি লার্জ ফোর্স, ইনফাইনিটেসিমালি গ্রেটার ফোর্স, তাহলেই উল্টো দিকে যাবে রিয়াকশনটা। তাহলে এই ধরনের ঘটনাগুলো যেখানে ঘটছে, সেই ধরনের সিচুয়েশনটাকে, সেই ধরনের সিচুয়েশন যদি কোনো একটা এরকম ইলেকট্রোকেমিক্যাল সেলের মধ্যে ঘটে, সেই ধরনের সিচুয়েশনকে আমরা ইকুইলিব্রিয়াম ইলেকট্রোকেমিস্ট্রির আওতায় রেখে পড়াশোনা করব। হ্যাঁ, এই সিচুয়েশন গুলো যেখানে মেনটেন হচ্ছে, এই রিভার্সিবিলিটির কন্ডিশন যে যে ইলেকট্রোকেমিক্যাল সেলে মেনটেন হয়, তাদেরকে আমরা এক কথায় রিভার্সিবল সেল বলি। এবং এই রিভার্সিবল সেলগুলোই কিন্তু আমাদের এই সেমিস্টারের ইকুইলিব্রিয়াম পড়ার বিষয়বস্তু হিসেবে উঠে আসবে। হুম, আমরা এই সেমিস্টারে ইন জেনারেল কোথাও ইররিভার্সিবল সেলের কথা আমরা আলোচনা করব না। আমি এক্ষুনি এক্সাম্পল হিসেবে দেখাবো যে রিভার্সিবল সেল হলে কি সুবিধে, ইররিভার্সিবল সেল হলে কি অসুবিধে, এবং এই ইররিভার্সিবল সেলগুলোর কথা আমরা
ইন জেনারেল বলবো না। আমি আমি একটা এক্সাম্পল দিয়ে এই রিভার্সিবল এবং ইরিভার্সিবল সেলের কথা বলছি, কিভাবে আমরা এদেরকে ডিস্টিংগুইশ করতে পারি। লক্ষ্য করো, একটা সেল মনে করো আমার কাছে আছে, যেখানে হ্যাঁ যেখানে আমার একটা জিঙ্কের ইলেকট্রোড আছে এবং একটা সিলভার সিলভার ক্লোরাইড ইলেকট্রোড আছে। সিলভার সিলভার ক্লোরাইড ইলেকট্রোড মানে কি? একটা সিলভার ইলেকট্রোড, তার উপরে সিলভার ক্লোরাইডের কোটিং লাগানো আছে, তাকে আমরা সিলভার সিলভার ক্লোরাইড ইলেকট্রোড বলি। আমি ইলেকট্রোড সম্বন্ধে ডিটেইলসে তোমাদের পড়াবো, কি করে ইলেকট্রোড তৈরি করতে হয়, কিভাবে কি হয় সব বলবো। এবং এই দুটো ইলেকট্রোডই হয়েছে কি, আমি ডিপ করে রেখেছি, ডুবিয়ে রেখেছি একটা জিঙ্ক ক্লোরাইড সলিউশনে। তাহলে জিঙ্ক ক্লোরাইড সলিউশন ভেবে দেখো, তার মানে এখানে কে কে আছে? জিঙ্ক আয়ন আছে, মানে Zn+2, আর ক্লোরাইড আয়ন আছে। ঠিক আছে, এবার এই দুটো ইলেকট্রোডকে যদি আমি এক্সটার্নালি একটা তার দিয়ে কানেক্ট করে দিই, তাহলে ইলেকট্রনগুলো ফ্লো করবে এক্সটার্নাল সার্কিটে। কোথা থেকে কোথায়? যেখানে অক্সিডেশন হচ্ছে সেখান থেকে, যেখানে রিডাকশন হচ্ছে সেই দিকে। তাহলে এবার এবার যদি এইখানে এক্সটার্নালি আমি এদেরকে কানেক্ট করে দিই, হ্যাঁ, তাহলে এবার কি হবে? তাহলে দেখো, এই কারেন্ট পাস করলে যেটা ঘটবে সেটা হচ্ছে জিঙ্ক অক্সিডাইজড হবে। তার মানে জিঙ্ক ডিজলভ করবে অ্যাট ওয়ান ইলেকট্রোড, হ্যাঁ, টু ফর্ম জিঙ্ক 2+ আয়ন। এবং আরেকটা ইলেকট্রোডে কি ঘটবে? আরেকটা ইলেকট্রোডে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এই সিলভার ক্লোরাইড উইল অক্সিডাইজ। হ্যাঁ, তাহলে আমি যদি এই নেট রিয়াকশনটা দেখি, এক জায়গাতে জিঙ্ক কি হচ্ছে, জিঙ্ক ডিজলভ করছে টু ফর্ম জিঙ্ক 2+, আরেক জায়গায় এই ঘটনা ঘটছে। আমি যদি নেট রিয়াকশনের দিকে তাকাই, তাহলে এই নেট রিয়াকশনের চেহারা হচ্ছে আমার এরকম। জুড়ে দাও, হ্যাঁ, ওয়ান ইলেকট্রন ট্রান্সফার, জুড়ে দাও। ওভারঅল অ্যাকচুয়ালি টু ইলেকট্রন ট্রান্সফার। তাহলে লক্ষ্য করে এই প্রসেসটা কন্টিনিউ করবে, হ্যাঁ, এই প্রসেসটা কন্টিনিউ করবে যতক্ষণ নাকি এক্সটার্নাল অপোজিং পোটেনশিয়ালটা ইনফাইনিটেসিমালি স্মল হবে, ইনফাইনিটেসিমালি ছোট হবে আমার এই সেলের পোটেনশিয়ালের চেয়ে, ততক্ষণ অব্দি এক্সটার্নাল সার্কিটে কারেন্ট ফ্লো করবে। এবং এইরকম একটা রিয়াকশন, ওভারঅল রিয়াকশন ঘটার ফলে আমি যদি দেখি যে সত্যি সত্যি ডেল্টা জিটা নেগেটিভ, তাহলে আমি বলবো যে হ্যাঁ, এই ধরনের রিয়াকশন স্পন্টেনিয়াসলি ঘটবে। ফাইন, কতক্ষণ অব্দি? এখন প্রশ্ন আসবে, এটা কি আদি অনন্তকাল ধরে আমাকে ইলেকট্রিসিটি কারেন্ট সাপ্লাই করে যাবে? না, অবভিয়াসলি না। একটা সময় আসবে, একটা সময় আসবে যখন এই রিয়াকশনটা আর স্পন্টেনিয়াসলি ঘটবে না। ঠিক আছে, এইবার সুবিধা হচ্ছে যে এই রিয়াকশনটা যখন স্পন্টেনিয়াসলি ঘটবে, তখন লক্ষ্য করো এই রিয়াকশনটা এমন একটা রিয়াকশন, যে রিয়াকশনটাকে আমি ইচ্ছে করলে ঘুরিয়ে দিতে পারি। আমি যদি এবার বাইরে থেকে একটু কারেন্ট অ্যাপ্লাই করি উল্টো দিকে, তার মানে আমি জাস্ট এই রিয়াকশনটাকে ঘুরিয়ে উল্টো ভাবে আমি লিখতে পারতাম। আমি পরে এটার একদম ডিটেলসে ছবি দিয়ে দেখাবো। তার মানে এইরকম সিচুয়েশন যেখানে কোনো একটা রিয়াকশনকে জাস্ট উল্টো দিকে চালানো যায় বাই অ্যান অ্যাপ্লিকেশন অফ ইনফাইনাইটেসিমালি গ্রেটার অ্যামাউন্ট অফ ফোর্স ফ্রম আউটসাইড, এই রিয়াকশনটা ঘটলে আমরা কারেন্ট পাবো। উল্টো দিক থেকে আমি বলি যদি, যে আমি যদি উল্টো দিকের রিয়াকশনটা ঘটাতে চাই, তাহলে আমাকে বাইরে থেকে কারেন্ট দিতে হবে। তাহলে আমি যদি উল্টো দিকের রিয়াকশনটাকে সাকসেসফুলি ঘটাতে পারি বাই অ্যাপ্লিকেশন অফ আ মিনিমাম অ্যামাউন্ট অফ কারেন্ট, ইনফাইনিটেসিমালি গ্রেটার অ্যামাউন্ট অফ কারেন্ট, তাহলেই কিন্তু আমি ইমিডিয়েটলি যেটা পাবো সেটা হচ্ছে যে উল্টো রিয়াকশনটা আমি দেখতে পাবো। ওকে, এই ধরনের কেস যেখানে আমি কোনো একটা ডিরেকশনে যে অ্যামাউন্ট অফ কারেন্ট পাচ্ছি বা যে অ্যামাউন্ট অফ চেঞ্জ পাচ্ছি, তার বিপরীত ডিরেকশনে আমি যদি জাস্ট ইনফাইনাইটেসিমালি বেশি ফোর্স অ্যাপ্লাই করে বিপরীত চেঞ্জটা আমি পাই, হুইচ ইজ দিস, তাহলে এই সিচুয়েশনটাকে আমরা কন্ডিশন অফ রিভার্সিবিলিটি বলি। তাহলে এই ধরনের একটা সেলকে আমি পরে ডিটেলস আরো ভালোভাবে বলবো, একদম ছবি দিয়ে, যে কেন রিভার্সিবিলিটি থাকে। তাহলে এই ধরনের একটা সেলকে আমরা এক কথায় একটা রিভার্সিবল সেল হিসেবে গণ্য করতে পারি। ঠিক আছে, তাহলে এই ধরনের সেলের ক্ষেত্রে আমরা আমাদের অর্ডিনারি যে থার্মোডিনামিক্স এর প্রিন্সিপল গুলো আছে, সেই প্রিন্সিপল গুলোকেও আমরা অ্যাপ্লাই করতে পারি। এটা হচ্ছে সবচাইতে বড় সুবিধে এই ধরনের সেলের ক্ষেত্রে। এর সাথে সিচুয়েশনটাকে একটু ডিফারেন্ট ওয়েতে এর সাথে কনসিডার করো, এমন একটা পরিস্থিতিকে যেখানে প্রায় একই রকম দেখতে একটা সিচুয়েশন আছে, শুধুমাত্র এই ইলেকট্রোলাইটটা জিঙ্ক ক্লোরাইড না হয়ে সালফিউরিক অ্যাসিড। মনে মনে ভাবো যে একই রকম সিচুয়েশন, যেখানে একটা জিঙ্ক ইলেকট্রোড আছে, সিলভার সিলভার ক্লোরাইডের জায়গায় সিলভার ইলেকট্রোড আছে, ক্লোরাইডটা বাদ দাও। সিম্পল একটা জিঙ্ক ইলেকট্রোড, মেটালিক জিঙ্কের,
আর একটা মেটালিক সিলভারের তৈরি ইলেকট্রোড, জাস্ট এই দুটো আছে। এরকম একটা সিচুয়েশন আছে, এইরকম একটা পরিস্থিতি নিয়ে একটা সেল ভাবো, এবং তাতে ইলেকট্রোলাইটটা জিঙ্ক ক্লোরাইডের জায়গায় সালফিউরিক অ্যাসিড। তাহলে এইরকম ধরনের একটা সেল আমার কাছে আছে। তাহলে এরকম ধরনের একটা সেলের ক্ষেত্রে লক্ষ্য করো, হ্যাঁ, যেটা হবে সেই আগের মতো জিঙ্ক ডিজলভ করবে অক্সিডেশন হয়ে, এবং সালফিউরিক অ্যাসিড করসপন্ডিং আরেক পাশে রিডাকশন হয়ে হাইড্রোজেন তৈরি করবে। এই হলো রিয়াকশন। যেই মুহূর্তে হাইড্রোজেন তৈরি হলো, হাইড্রোজেন গ্যাসটা কিন্তু এই সেল থেকে ইভলভ করে বাইরে বেরিয়ে গেল। আমি এবার যদি শত চেষ্টাও করি, আমি একটা ইলেকট্রনে দেখবো এই ঘটনা ঘটছে। হ্যাঁ, আমি যদি এবার এইরকম চেষ্টা করি উল্টো দিক থেকে, আমি যদি সিলভারের দিক থেকে ভাবার চেষ্টা করি, একই জিনিস দেখবো, হাইড্রোজেন গ্যাস বেরিয়ে যাচ্ছে। তার মানে আমাকে এবার যদি এই সেলটাকে রিভার্সিবল করতে হয়, মানে আমাকে যদি এটাকে ঘোরাতে হয়, উল্টো দিকে যদি রিয়াকশনটাকে নিয়ে আসতে হয়, তাহলে আমার বাতাস থেকে হাইড্রোজেনটাকে ধরে আনতে হবে। ধরে এনে প্রেসার দিয়ে প্রথমে আগে ঢোকাতে হবে, ঢুকিয়ে নিয়ে সেলের মধ্যে নিয়ে তারপরে সালফিউরিক অ্যাসিড তৈরি করতে হবে। তার মানে বুঝতে পারছো যে এই ধরনের রিয়াকশনকে উল্টো দিকে চালাতে গেলে, উল্টো দিকে চালিত হতে গেলে ইনফাইনাইটেসিমালি গ্রেটার ফোর্স দিলে হবে না, ইনফাইনাইটলি গ্রেটার ফোর্স দিতে হবে। কারণ শুধুমাত্র হাইড্রোজেন গ্যাসকে ভেতরে ভরে দিলেই হবে না, সালফিউরিক অ্যাসিডও তৈরি করতে হবে। তাহলে এমন সিচুয়েশন এটা, যে সিচুয়েশনের ক্ষেত্রে কোনো রকম ভাবেই সেল রিয়াকশনটাকে বিপরীতমুখী করা যাবে না। এই ধরনের সিচুয়েশনকে আমরা ইরিভার্সিবল সিচুয়েশন বলি। এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে থার্মোডিনামিক্সের প্রিন্সিপল গুলোকে ডিরেক্টলি ক্লিয়ারলি অ্যাপ্লাই করা যায় না। ওকে, তার মানে যে যে সিচুয়েশনে থার্মোডিনামিক প্রিন্সিপল গুলোকে ডিরেক্টলি অ্যাপ্লাই করা যাচ্ছে না, সেই ধরনের সিচুয়েশন হচ্ছে এটা। এই ধরনের সিচুয়েশন গুলো আমরা এই মুহূর্তে পড়তে চাইছি না। আমরা এই মুহূর্তে এই ধরনের সিচুয়েশন গুলোকে নিয়ে ডিল করব না। আমরা তার জায়গায় রিভার্সিবল সেলগুলোকে নিয়ে ডিল করব। এখন প্রশ্ন হচ্ছে যে এই রিভার্সিবল সেল যে নিয়ে ডিল করব, এই রিভার্সিবল সেলগুলোকে আমরা কিভাবে বুঝবো, কিভাবে দেখবো, এদেরকে ভিজুয়ালাইজ করব কি করে, এদের সাথে অ্যাসোসিয়েটেড বিভিন্ন কোয়ান্টিটিকে আমরা মাপবো কি করে, সেই জিনিসগুলো আমি নেক্সট ক্লাসটায় বলবো। তোমাদেরকে আমি কালকে একটা কোনো একটা সময় ক্লাস নেব। আমাকে একটুখানি কালকের দিনটা দেখে নিতে দাও, আমি তোমাদেরকে কালকেই দুপুরের দিকে জানিয়ে দেব। সকালের দিকে কোনোভাবে হবে না, আমার কালকে ক্লাসের চাপ থাকে। হ্যাঁ, আমি দুপুরের দিকে তোমাদেরকে জানিয়ে দেবো যে আমি কালকে কোন সময় ক্লাসটা নেব, এই জিনিসটাকে আমি কন্টিনিউ করব। হ্যাঁ, এটাকে কন্টিনিউ করে একটা জায়গা অবধি যাব, তারপরে আমরা আহ, আবার নেক্সট উইকে ক্লাস করব। ঠিক আছে, আমি এই জিনিসটাকে পাঠিয়ে দিচ্ছি। হ্যালো স্যার। হ্যালো স্যার।